ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। ভীষণই ইন্টারেস্টিং সেশন, তার কারণ আগামী মাসে যে পিএসসি মিসলিনিয়াস প্রিলিমিনারি এক্সাম হবে তার জন্য খুব বেস্ট প্রিপারেশনের জন্য স্ট্যাটিক জিকে, অনলি স্ট্যাটিক জিকে ভরপুর ইনফরমেশন নিয়ে এসে তোমাদের সামনে এই সেশনের মধ্যে আলোচনা করবো। বিগত বছরে যত আমাদের পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারি হয়েছে তাদের যে সমস্ত স্ট্যাটিক জিকে সেগুলোর ডিটেল, তার আশেপাশে যত স্ট্যাটিক জিকে, দেখো আমি বললে হবে না, তুমি ক্লাস করো তাহলে বুঝতে পারবে এইটা কতটা তোমাকে হেল্প করবে। আমি বলছি তোমাকে ভীষণ পরিমাণে হেল্প করবে, তার কারণ এতটাই ইনফরমেশন আমি এখানে এনেছি। চলো বেশি দেরি করবো না, প্রথম প্রশ্ন তোমাদের সামনে রাখবো। দেখো প্রথম প্রশ্ন, আমার নাম রঞ্জিত বর্মন। সেশন ভালো লাগলে অবশ্যই ক্লাসকে লাইক করে দিও, এবং যদি চ্যানেলে প্রথম হও সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্ন বলছে, দেখো কি বলছে। বলছে আফগানিস্তানের রাষ্ট্রপতির নাম কি? তো এখন এটা ইররিলেভেন্ট, তার কারণ এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আর এখন আফগানিস্তান সম্পূর্ণটাই তোমার তালিবানিদের হাতে। তো এইখান থেকে আমি আফগানিস্তান রিলেটেড ভরপুর ইনফরমেশন দেবো, ভালো করে বুঝবে। দেখো প্রথম আমরা জানবো আফগানিস্তানের রাজধানী কাবুল, আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে। আচ্ছা, আফগানিস্তানের ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল, তোমার স্বাধীনতা হয়েছিল 19 আগস্টে, ঠিক আছে। 19 আগস্ট 1919 সালে ব্রিটিশদের সাথে একটি ট্রিটির মাধ্যমে, চুক্তির মাধ্যমে। তারপরে মনে রাখবে এখানে দুটো অনেকগুলো রিলিজিয়ন রয়েছে। আচ্ছা, তার মধ্যে সব থেকে বড় যে রিলিজিয়নের মানুষ আমরা দেখতে পারি, যেই সম্প্রদায়ের মানুষ, সেটা হচ্ছে পাশতুন। পাশতুন সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছে 42%, 24। আর দ্বিতীয় যে বৃহত্তম সম্প্রদায় সেটা হচ্ছে তাজিক। আমি কেন বলছি, তার কারণ এই খুব নিউজে থাকে এরা আর কি, এদের মধ্যে ক্ল্যাশ হতে থাকে, ঠিক আছে। তো তাজিক সম্প্রদায় এবং তাজিক সম্প্রদায় তাজিকিস্তানেই থাকে না, তোমার কে বলে আফগানিস্তানেও কিছু মানুষ থাকে। তো এই দুটো। ভাষার কথা যদি বলি, ল্যাঙ্গুয়েজের কথা, ল্যাঙ্গুয়েজ সব থেকে, যেটা সব থেকে বেশি প্রচলিত ল্যাঙ্গুয়েজ, সেটা তোমার এখানে চলে, সেটা পশতু, মানে পশতু ও অ্যান্ড দারি ল্যাঙ্গুয়েজ। ভ্যালুয়েবল ইনফরমেশন আর কি মনে রাখবে, এর যে পার্লামেন্টের নাম সোরা, পার্লামেন্টের নাম সোরা। আর কি মনে রাখবো, এখানে একটা ইম্পর্টেন্ট ভ্যালি রয়েছে, ভ্যালিটার নাম পঞ্জশির। পঞ্জশির, পঞ্জশির ভ্যালি। কেন বলছি ইম্পর্টেন্ট এটা, এটা পঞ্জশির ভ্যালি আমাদের ট্রাই জাংশন যেখানে রয়েছে, পাক অকুপাইড কাশ্মীর এখন বর্তমানে, ওইখানটাতে কাশ্মীরের কাছে সরু একটা ন্যারো স্ট্রিপ মতো দেখা যায়, সেই অঞ্চলটাকে বলা হয় পঞ্জশির ভ্যালি। পরীক্ষায় এসছে কিন্তু, আবার আসবে পঞ্জশির ভ্যালি কোন দেশের, ঠিক আছে। আর কি মনে রাখবো, এখানে দুটো ইম্পর্টেন্ট মরুভূমি দেখা যায়, মরুভূমির থেকেও প্রশ্ন আসবে, স্ট্যাটিক জিকের কোশ্চেন। যেমন একটা খুব গুরুত্বপূর্ণ, দস্তে মার্গো, দাস্তে মার্গো। আরেকটা রয়েছে রেগিস্তান, এটা তো মনেই থাকবে, রেগিস্তান, ঠিক আছে। এগুলো তোমার আফগানিস্তানের ডেজার্ট ইনফরমেশন বলছি। আফগানিস্তানে অনেক ডাইনাস্টি রুল করেছে, তার মধ্যে একটা ডাইনাস্টি খুব ইম্পর্টেন্ট, হোতাকি ডাইনাস্টি। পরীক্ষায় প্রশ্ন আসবে, হোতাকিরা কোথায় রাজত্ব করতো? এরা রাজত্ব করতো রাজস্থান, আফগানিস্তানের 1709 থেকে এদের রুল শুরু হয় 1738 সাল পর্যন্ত। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ দুরানি ডাইনাস্টি, দুরানি ডাইনেস্টি। এরা এরা রাজত্ব করা 1747 সাল থেকে শুরু হয়, 1823 পর্যন্ত এরা রুল করে। তো দুরানি এন্ড হোতাকি ডাইনেস্টি ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, ইন্ডিয়ার, ভারতবর্ষের আফগানিস্তানে অনেক কিছু কি ছিল তোমার, ইনভেস্টমেন্ট ছিল, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট কিছু প্রজেক্ট ছিল, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট আমি ম্যাপটা এখানে আনিনি, ভুল করে যদি আমরা দেখাতে পারতাম, তোমরা একটু দেখে নিও। সেটা চার বাহার পোর্ট, ইরানের একটি পোর্ট, চার বাহার। এই চার বাহার পোর্টটি ইন্ডিয়া ডেভেলপ করবে, ভারতবর্ষ ডেভেলপ করে ইরানে। তো ইরান থেকে চার বাহার থেকে তোমার একটা জায়গা রয়েছে আফগানিস্তানের, রোড কানেক্টিভিটি, রোড রাস্তা বানাবে, ঠিক আছে। চার বাহার থেকে রাস্তা বানাবে আফগানিস্তানকে কানেক্ট করবার জন্য, সেটা জারাঞ্জ, জারাঞ্জ, ঠিক আছে। তাহলে চার বাহার থেকে জারাঞ্জ যাবে, ইরান থেকে আফগানিস্তান আসবে, এবং জারাঞ্জ থেকে এটাকে ডেলারাম পর্যন্ত নিয়ে যাবে। ডেলারাম ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তো এই যে জারাঞ্জ টু যে ডেলারাম যে হাইওয়ে, এটা আফগানিস্তানে পড়ে। কেন?
আফগানিস্তানে এটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে, দেখো আফগানিস্তানের সাথে আমাদের সাথে এখন সরাসরি সীমানা টাচ করছে না, সুতরাং আমাদের আফগানিস্তানের ট্রেড হয় হচ্ছে এই মাধ্যমে। যদি এই চারবাহার পোর্ট রেডি হয়ে যায়, তারপরে যদি হাই স্পিড রেলওয়ে কানেক্টিভিটি এবং হচ্ছে রোডওয়ে কানেক্টিভিটি বানাতে পারি, তাহলে আমাদের আফগানিস্তান ডাইরেক্ট আমাদের যোগাযোগ আসবে এবং হচ্ছে ব্যবসা আমরা করতে পারবো। পাকিস্তানের উপর আমাদের নির্ভর করতে হবে না। সেই জন্যই এই জারান্স থেকে ডেলারাম আফগানিস্তানের খুব ইম্পর্টেন্ট একটি আমাদের প্রজেক্ট। আমরা এবার সেকেন্ড কোশ্চেনে যাব। সেকেন্ড কোশ্চেন বলছে কান্টার। এই কান্টার এই কথাটা ব্যবহার হয় কোন পশুর বিষয়ে? ইম্পর্টেন্ট, ঘোড়ার বিষয়ে। এটা হচ্ছে ঘোড়ার হাঁটা, হাঁটাকে বলা হয় হাঁটাকে, ঠিক আছে। যেমন হচ্ছে ইম্পর্টেন্ট বলি, প্রথম হচ্ছে ঘোড়া কি করে, আস্তে আস্তে ওয়াক করতে শুরু করে। ওয়াক থেকে যখন একটু স্পিড বাড়াবে, একটু হাঁটবে, সেটাকে আমরা কি বলি, ওয়াকের পরে ট্রট। ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, ট্রট। ট্রট থেকে যখন একটু দৌড়তে শুরু করবে, সেইটাই হচ্ছে কান্টার, ঠিক আছে। কান্টারের পরে যখন ঘোড়া ফুল গতিতে দৌড়বে, সেটাকে বলা হয় গ্যালপ, ঠিক আছে। খুব লাফিয়ে লাফিয়ে দৌড়াতে শুরু করে খুব ফুল স্পিডে, সেটাকে গ্যালপ বলে। আর এখান থেকে এসছে গ্যালোপিং ট্রেন, মনে আছে? গ্যালোপিং ট্রেন থামে না, লাফিয়ে লাফিয়ে প্রচন্ড স্পিডে চলে যায়, তো গ্যালোপিং ট্রেন এখান থেকে আসছে। তো তিনটে পজিশন মনে রাখবে ঘোড়ার হাঁটার, ঠিক আছে। ওয়াক, 2 নম্বর হচ্ছে ট্রট, 3 নম্বর হচ্ছে কান্ট্রার, এন্ড হচ্ছে 4 নম্বর হচ্ছে তোমার গ্যালোপ। পরের প্রশ্ন বলবো, আচ্ছা, টাইগার উডস হচ্ছেন, এর মধ্যে টাইগার উডস কে? পোলো বিজয়ী, গলফ বিজয়ী, পোল ভোল্ট বিজয়ী, নাকি ব্যান্ড ওয়ে বক্সার? এই পল ভোল্ট হচ্ছে পল ভোল্ট বলছে তোমার, তো পল ভোল্ট, পল ভোল্ট বলবো আর কেন, পল ভোল্ট নয়, উত্তরটা হবে টাইগার উডস হচ্ছেন আমেরিকার একজন পোলো বিজয়ী, মানে পোলো খেলোয়াড়, ইউএস এর, ঠিক আছে। আর ভারতবর্ষের বিখ্যাত কিছু পোলো প্লেয়ারের যদি নাম বলতে লাগে, সবার প্রথমে বলবো হচ্ছে আমি লাহিড়ী বাবুর কথা। কি লাহিড়ী? অনির্বাণ, অনির্বাণ লাহিড়ী, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা বেশ, আরেকজনের নাম মনে রাখবে, তিনি হচ্ছেন সুস্মিতা সেন, নয়, সুস্মিতা নিকোলেট, ওকে। পরের প্রশ্ন বলছে উষা গাঙ্গুলি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? উষা গাঙ্গুলি, দেখো এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন, তাহলে এই ধরনের প্রশ্ন এসে থাকে, তোমাকে সেইভাবেই কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে আগে থেকেই, সেই জন্যই এই ধরনের ভিডিও সিরিজ তোমাদের জন্য আনা। তো উষা গাঙ্গুলি হচ্ছেন একজন খুব বিখ্যাত মঞ্চ অভিনয়, তিনি হচ্ছে নাট্য ব্যক্তিত্ব, ঠিক আছে, নাট্য ব্যক্তিত্ব। আর কি মনে রাখবে এখান থেকে, উষা গাঙ্গুলি একটা থিয়েটার স্টার্ট করেছিলেন, নাম হচ্ছে রঙ্গকর্মী, ঠিক আছে। রঙ্গকর্মী নামে একটি নাট্য থিয়েটার তিনি শুরু করেছিলেন। পরের প্রশ্ন 7 নম্বর বলছে কে গুরুদেব নামে সুবিখ্যাত ছিলেন? এর থেকে সোজা প্রশ্ন আর কি হতে পারে? উত্তর বলবে রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরটা কে তোমার এইটা কে দিয়েছিল? এটা দিয়েছিল হচ্ছে গান্ধীজি, টাইটেলটা দিয়েছিল গান্ধীজি, ঠিক আছে। গান্ধীজিকে মহাত্মা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা, মহাত্মা দিয়েছিল আর এন ঠাকুর, ঠিক আছে। বেশ, পরের প্রশ্ন বলবো, ডেভিড হেডলি কার নাম? ডেভিড হেডলি কার নাম? স্টার দেবে কোশ্চেনটাতে, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে ডেভিড হেডলি হচ্ছেন কে? একজন আতঙ্কবাদী। হ্যাঁ, এখান থেকেও প্রশ্ন এসছে, তিনি একজন আতঙ্কবাদী। অপশন নাম্বার ডি হবে উত্তর। এই যে ডেভিড হেডলি, তিনি হচ্ছেন ইউএস বেসড, ইউএস এর একজন আতঙ্কবাদী, যার কানেকশন হচ্ছে লস্করে লস লস্করে তৈবা, লস্করে তৈবা, ঠিক আছে। আর লস্করে তৈবা কোন দেশের আর কোথায় হবে? তোমার মাথায় যেটা, যে দেশটার নাম আসছে সেই দেশটাই, ঠিক আছে। তো আর কিছু পাক আর না পাক, তো আতঙ্কবাদী এবং আছে আতঙ্কবাদী গ্রুপ এই দেশেই পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তো কোনো কোনো দেশ হয় না যে গোল্ডের জন্য ফেমাস, টি চায়ের জন্য দার্জিলিং ফেমাস, এরকম হয় আর কি, বুঝেছো। যেমন হচ্ছে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা হচ্ছে তোমার গোল্ডের জন্য ফেমাস, ওখানে হচ্ছে কিম্বারলে নামক একটা খুব বৃহত্তম ডায়মন্ড মাইন্স রয়েছে। কিন্তু পাকিস্তান হচ্ছে লস্করে তেবা, তারপরে এই সমস্ত তেহরিকে তালিবান, এই যে এই সমস্ত আর কি এদের জন্য ফেমাস। তো এই
ডেভিড হেডলি হচ্ছে লস্করে তৈয়বার সাথে কানেকশন ছিল এবং ইনি হচ্ছেন 2008-এ যে মুম্বাই অ্যাটাক হয়েছিল, 2008-এ যে মুম্বাই অ্যাটাক তার হচ্ছে সাথে কানেকশন ছিল, যুক্ত ছিল। ওকে, চলো পরের প্রশ্ন। ফিফা বিশ্বকাপ 2010 কোন শহরে খেলা হয়েছিল? তো এটা তো হয়েছিল জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা, মনে আছে সেই শাকিরার গানটা, হ্যাঁ, ওয়াকা ওয়াকা, এই বছরই হয়েছিল, এই বছরই জোহানেসবার্গ সাউথ আফ্রিকাতে খেলা হয়েছিল, মানে আফ্রিকাতে খেলা হয়েছিল, আফ্রিকাতে, ঠিক আছে। তো এটা সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো আমরা জানবো হচ্ছে নেক্সট কবে হবে। নেক্সট হবে হচ্ছে 2026, 2026-এ হবে 3টে দেশে, কানাডাতে। এবার উনি তো কানা, তো সবকিছু নিতে পারবে না, তো সাথে হচ্ছে ইউএসএ কেও দেওয়া হয়েছে দায়িত্ব, এবং সাথে সাথে মেক্সিকো বলেছে আমি কি দায়িত্ব ইয়ে করেছি, দোষ করেছি। তো মেক্সিকো, ইউএস এন্ড কানাডা, তিনটে পরপর আছে দেখো, উত্তরে হচ্ছে কানাডা, তারপর হচ্ছে ইউএসএ, তারপর নিচে হচ্ছে মেক্সিকো, সবকটা উত্তর আমেরিকার দেশ। 2026 এখানেই হোস্ট হবে। তারপর হচ্ছে 2030-এ হবে কোথায়? 2030-এ হবে হচ্ছে বলছে স্পেন নামক একটি জায়গা রয়েছে ইউরোপে, স্পেন। তারপরে স্পেনের সাথেই তার পাশে রয়েছে পর্তুগাল, ঠিক আছে। এবং এই দুটো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, আর একটা আফ্রিকান কান্ট্রি আছে, নাম হচ্ছে মোরক্কো, মোরক্কো, ঠিক আছে। তো এই তিনটে দেশে হচ্ছে 2030-এ হবে, আর 2034-এ হবে, 2034 হবে হচ্ছে কোথায়? সৌদিতে নেবে, সৌদি আরব। ওকে, মনে রাখবে সব থেকে বেশি বার, 5 বার, 5 টাইমস জিতেছেন ফিফা ওয়ার্ল্ড কাপ কে? না ব্রাজিল। ওকে, ব্রাজিল জিতেছে। লাস্ট টাইম কে জিতেছে? আর্জেন্টিনা, আর্জেন্টিনা জিতেছে লাস্ট টাইম। লাস্ট টাইম মানে কত সাল হবে? 2026 মানে 2022। 2022-এ কোথায় হয়েছিল? 2022-এ কাতারে হয়েছিল, ঠিক আছে, কাতারে। আর এটা ছিল হোস্ট ইয়ে, ঠিক আছে। স্টেডিয়ামটার নাম মনে রাখবে, স্টেডিয়াম কোথায়? স্টেডিয়ামটার নাম হচ্ছে লুসাইল, লুসাইল হচ্ছে কাতারে, কাতারের একটি ইয়ে। আর কার সাথে খেলা হয়েছিল? এটা ফ্রান্সের সাথে। ওকে, আর কি বলবে, প্রথমবার খেলা হয়েছিল ফিফা 1930 সাল, 1930 সালে এটা জিতেছিল হচ্ছে উরুগুয়ে, উরুগুয়ে ভার্সেস, এটাও আর্জেন্টিনা ছিল, আর্জেন্টিনা উরুগুয়ে জিতেছিল, এটা ছিল উইনার কান্ট্রি। ওকে, বেশ বেশ। 2000 না 1904 সালে তোমার ফিফা তৈরি হয়, ফিফা 2000, 2000 নয়, বারবার 2000 বলছে, 1904 সালে তৈরি হয় ফিফা, ঠিক আছে। এর হেডকোয়ার্টার হচ্ছে, হেডকোয়ার্টার জুরিক, জুরিক সুইজারল্যান্ডে, ঠিক আছে। আর এইটা ফিফাটা প্রথমে না জুলেরিমে কাপ ছিল, জুলস রিমেট, জুলস রিমেট কাপ ছিল প্রথম দিকে, নাম ছিল। পরের প্রশ্ন বলবো, জুলস রিমেট হচ্ছে ফিফার চেয়ারম্যান ছিলেন। নেক্সট কোশ্চেন বলছে ডগ বোলিঙ্গার, এটি তিনি হচ্ছেন কোন দেশের খেলোয়াড়? ডগ বোলিঙ্গার, ডগ বোলিঙ্গার হচ্ছে একজন ক্রিকেটার, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার, ঠিক আছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটার। আরেকটা কোশ্চেন আমি আনিনি এখানে, সেই কোশ্চেনটা আনা উচিত ছিল। প্রশ্নটা হচ্ছিল যে উইসেন বোল্ট কে? উইসেন, উইসেন বোল্ট, উইসেন বোল্ট কে? এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। তিনি হচ্ছেন জামাইকার, তিনি হচ্ছেন জামাইকার একজন স্প্রিন্টার, স্প্রিন্টার মানে হচ্ছে, আরে কি বলে, অ্যাথলিট, অ্যাথলিট, অ্যাথলিট হচ্ছে তোমার শর্ট ডিস্টেন্স দৌড়য় আর কি, যেমন হচ্ছে আমাদের পিটি উষা, সেরকম স্প্রিন্টার বলে তাদেরকে। আর ইনি হচ্ছেন জামাইকা, জামাইকার ন্যাশনাল। আচ্ছা, তিনি হচ্ছেন অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছে পরপর 2008-এ, 2008, 2012 অ্যান্ড 2016, ঠিক আছে। এই তিনটি পরপর গোল্ড মেডেল জিতেছে, ওই জন্য প্রশ্নটা এসেছিল সে বছর। পরের প্রশ্ন বলছে, বলছে টি এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি হচ্ছে কোন খেলার সাথে যুক্ত? না গল্ফের সাথে যুক্ত, ঠিক আছে, গল্ফ তো। গল্ফের সাথে যুক্ত। গল্ফের টি ছাড়াও আরো কিছু
টি খেলাটি মানে টি শব্দটি হচ্ছে গল্ফের সাথে যুক্ত। আর গল্ফের আরো কিছু শব্দ রয়েছে, যেমন মনে রাখবে পার, ব্রাইভ, ইম্পর্টেন্ট, ব্রাইভ। দেন মনে রাখবে ইগল, ইগল। তারপরে মনে রাখবে অ্যালবাট্রোস, অ্যালবাট্রোস, ঠিক আছে, অ্যালবাট্রোস। পুরোটাই আস্তে গেছে, লিখছে অ্যালবাট্রোস। আর কি আছে, ডাফ, ইম্পর্টেন্ট, ডাফ। তারপরে মনে রাখবে হচ্ছে মুলি, মুলিগান, ইম্পর্টেন্ট, এস। এটা ব্যাডমিন্টনের সাথেও যুক্ত, আবার এসটা হচ্ছে তোমার টেনিসের সাথেও যুক্ত, গলফের সাথেও রয়েছে, ঠিক আছে। বেশ ভালো কথা। পরের প্রশ্ন। আচ্ছা, এখানে দেখো বিলিয়ার্ড রয়েছে। বিলিয়ার্ডে হচ্ছে কতগুলো, ওই যে একটা তোমার থাকে, একটা বোর্ড মতন থাকে, একটা স্টিক থাকে, ওই বোর্ডগুলোতে কি করে বলগুলোকে ফেলতে লাগে। এখানে ছখানা হোল থাকে, ছটা হোল থাকে এরকম, চার কোণে চারটে, আর এরকম আর কি তোমার থাকে। দেখেছো নিশ্চয়ই বিলিয়ার্ড। আমাদের একজন খুব বিখ্যাত বিলিয়ার্ড প্লেয়ার হচ্ছে তোমার পঙ্কজ আডবাণী, পঙ্কজ আডবাণী তিনি, ঠিক আছে। আর দাবার তো কতই আছে, কোনেরু হাম্পি আছে, তারপর হচ্ছে গুকেশ ডি, এরা সব দাবা প্লেয়ার। তারপর হচ্ছে প্রজ্ঞানন্দ, রমেশ বাবু প্রজ্ঞানন্দ, এরা দাবা খেলার খুব বিখ্যাত। তোমাকে বলতে হবে এই বিলিয়ার্ডে কতগুলো বল থাকে, ঠিক আছে, কতগুলো বল তোমার ইউজ করা হয়। এটা একটুখানি কমেন্ট বক্সে যদি জানিও তাহলে খুব খুশি হই আর কি। পরের প্রশ্ন বলছে বিশ্বের সর্বোচ্চ ইমারত কোনটা? সিয়ার্স টায়ার, টাওয়ার, টায়ার নয়, টাওয়ার। এই সিয়ার্স টাওয়ার যেটা। তারপরে বলছে পেট্রোনাস টাওয়ার, রোবাক প্যালেস। তো উত্তর অপশন নাম্বার ডি, বুর্জ খলিফা, দুবাইতে রয়েছে বুর্জ খলিফা, দুবাই। দুবাই হচ্ছে ইউএই, সেখানকার একটা শহর। আর ইউএই এর ক্যাপিটাল হচ্ছে তোমার আবু ধাবি, আবু ধাবি। আশা করি তো জানো এই সমস্ত, আবু ধাবি, ঠিক আছে। আর কারেন্সি যদি বলো, ইউএই এর দিরহাম হয়, দিনার নয়, দিরহাম, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন না বললেই নয়, আমাকে বলতেই হবে। যেমন হচ্ছে এই যে গলফ, এই খেলাটা যেখানে হয় সেই জায়গাটাকে কি বলে? জায়গাটাকে বলে হচ্ছে কোর্স, গলফ কোর্স বলে, জায়গাটাকে বলে গলফ কোর্স। আরেকটা জিনিস আমাকে বলতে হবে, সাইক্লিং এর সাথে খুব যুক্ত, ইম্পর্টেন্ট একটি, মনে রাখবে, সেটা হচ্ছে তোমার সাইক্লিং এর একটি টার্ম, ভেলো ড্রোমা, ভেলোড্রোমা। ভেলোড্রোমা হচ্ছে সাইক্লিং এর সাথে যুক্ত, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার টি যদি গলফের সাথে যুক্ত হয়, পার, ব্রাইভ, ইগল, অ্যালবাট্রোস, ডাফ, এগুলো যদি গলফের সাথে যুক্ত হয়, তাহলে হচ্ছে ভেলোড্রোমা হচ্ছে সাইক্লিং এর সাথে। ইম্পর্টেন্ট কিন্তু এগুলো হচ্ছে পুরোপুরি আমাদের মিসলিনিয়াস এর কোশ্চেন, ঠিক আছে। পরের প্রশ্ন, উৎপল দত্ত খুব বিখ্যাত একজন, সুবিখ্যাত, কিন্তু কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত? প্রশ্ন তো এটাই চাইছে, কোন জগতে বিখ্যাত? তিনি হচ্ছেন একজন নাট্যকার, নাটক ক্ষেত্রে খুব বিখ্যাত। তার ইম্পর্টেন্ট কিছু নাটক রয়েছে, যেমন আমাদের জানতেই হবে তার নাটকগুলো। এবং সবার প্রথমে মনে রাখবে ফেরারি ফৌজ, ফেরারি ফৌজ, ওকে। তারপরে মনে রাখবে টিনের তলোয়ার, টিনের তলোয়ার। তারপর মনে রাখবে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ছায়ানট, অনেক আছে, ছায়ানট। তারপর মনে রাখবে হচ্ছে মে দিবস। তারপর মনে রাখবে ব্যারিকেড, ব্যারিকেড। নেক্সট, পাণ্ডবের অজ্ঞাত, পাণ্ডবের অজ্ঞাত বাস, ঠিক আছে, পাণ্ডবের অজ্ঞাত বাস। ফার্স্ট ফার্স্ট লিখলাম তাই জন্য হ্যান্ডরাইটিং এমন হয়েছে কিছু। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট উৎপল দত্তের, মনে রেখে দিও। তিনি কিন্তু অ্যাক্টরসও খুব দুর্দান্ত অ্যাক্টর ছিলেন, আর অ্যাক্ট্রেস বলছে, অ্যাক্টর ছিলেন, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি কে লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট। দেখো, বুকস অ্যান্ড অথর্স থেকে কোশ্চেন আসবেই আসবে, সেই কারণে আমি প্রত্যেকটা সেটে বুকস অ্যান্ড অথর্স রিলেটেড তোমাদের কোশ্চেন বলি, ঠিক আছে। তো বলছে ইন্দিরা গান্ধী রিটার্নস, এই বইটি লিখেছেন হচ্ছে খুশবন্ত সিং। খুশবন্ত সিং এর কয়েকটা আরেকটা বিখ্যাত হচ্ছে ট্রেন টু পাকিস্তান, ট্রেন টু পাকিস্তান,
ঠিক আছে, কর্মা। আরো আছে, আমি প্রিভিয়াস সেটেই আলোচনা করেছি, তুমি প্রিভিয়াস সেট খুলে খুশবন্ত সিং এর অন্যান্য বইগুলো দেখবে। ঠিক আছে, নীরাসি চৌধুরীর একটি নিকনেম রয়েছে, নাম হচ্ছে শনিবারের চিঠি। শনিবারের চিঠি, আমি নীরাসি চৌধুরীর কথাও আগের সেটে আলোচনা করেছি। তার বিখ্যাত পুস্তকের মধ্যে একটি হচ্ছে যে প্যাসেজ টু ইংল্যান্ড, আর প্যাসেজ টু ইন্ডিয়া হচ্ছে ইএম ফস্টার। ঠিক আছে, ইন্ডিয়া আর ইংল্যান্ড বলে ইএম। আর নীরাসি চৌধুরী যেমন হচ্ছে কালচার ইন ভ্যানিটি ব্যাগ, এগুলো প্রিভিয়াস সেটে আলোচনা করা হয়েছে খুব ডিটেলসে। ঠিক আছে, তারপরে মনে রাখবে হচ্ছে অ্যান আননোন ইন্ডিয়ান, মানে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। ঠিক আছে, একটা বাংলা বই আছে খুশবন্ত এই তোমার নীরাসি চৌধুরী, খুব ইম্পর্টেন্ট বাংলা বইটা, নাম হচ্ছে আত্মঘাতী বাঙালি। ঠিক আছে, আত্মঘাতী বাঙালি। পরের প্রশ্ন, আমি ডিটেলস এগুলো বলেছি প্রিভিয়াসে, ওই জন্য আর বেশি ডেপথে গেলাম না। ওয়ার এন্ড পিস এটাও বলেছে, এটাও আলোচনা করেছে। দেখো এইগুলো আমি বলেছি তোমাদের, কার এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে এসেছে প্রিভিয়াসে। তার মানে গত বছরে যদি বিগত বছরগুলো যদি আসে, তাহলে এই বছর কেন আসবে না? সেই জন্য বারবার বলছি যে এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, এবং শুধু দেখবে না, রিভাইজ করে যাবে, তোমাদের কাজে আসবে এক্সামে। ঠিক আছে, ওয়ারেন পেস লিখেছে লিও টলস্টয়, আন্না কারেনিনা। আমি বলেছি আন্না কারেনিনা হচ্ছে লিও টলস্টয়ের লেখা। ঠিক আছে, লিও টলস্টয়ের একটি বই আছে, পুস্তক আছে, যে বইটা হচ্ছে গান্ধীজি খুব ইন্সপায়ার্ড ছিলেন। ঠিক আছে, যদি জানো অবশ্যই জানিও। ঠিক আছে, তো আমি গান্ধীজি সম্পর্কে কিছু বই বলছি, এখান থেকে বইগুলো মনে রাখার চেষ্টা করো। যেমন হচ্ছে খুব কমন একটা মাই এক্সপেরিমেন্ট, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট। ঠিক আছে, একটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ইন্ডিয়ান হোম রুল, এটা লিখতে হবে, ইন্ডিয়ান হোম রুল। ঠিক আছে, আর কি লিখতে হবে? ইন্ডিয়া অফ মাই ড্রিম। ঠিক আছে, ইম্পর্টেন্ট বই। তারপরে বলছে ডায়েট অ্যান্ড ডায়েট রিফর্ম। ঠিক আছে, আর হচ্ছে মাই লাইফ ইজ মাই মেসেজ, ইম্পর্টেন্ট বই, মাই লাইফ ইজ মাই মেসেজ। মাই লাইফ ইজ মাই মেসেজ। এবার মাই রিলিজিয়ন, ইম্পর্টেন্ট কিন্তু খুবই। তারপরে ডিসকোর্স অন গীতা, ডিসকোর্স অন গীতা, এটা তো স্টার দাও যত পারো। এবার গান্ধীজিকে নিয়ে কিছু বই লেখা হয়েছে, দুটো বই মনে রাখবে, একটা হচ্ছে তোমার মাই, নয়, উইক উইথ গান্ধী। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, এটা গান্ধী অ্যান্ড স্ট্যালিন। ঠিক আছে, এই দুটো বইয়েরই রাইটার সেম, তিনি হচ্ছেন একজন আমেরিকান জার্নালিস্ট, নাম হচ্ছে লুইস ফিশার। তিনি এই বই দুটো লিখেছেন, উইক উইথ গান্ধীজি, গান্ধী অ্যান্ড স্ট্যালিন। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন বলছে ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে? এর থেকে সোজা প্রশ্ন আর কি হতে পারে? উস্তাদ বিলায়েত খান হচ্ছে সেতার বাজাতেন, সেতার। ঠিক আছে, কিন্তু অপশনে দেখো সেতার নেই, তাহলে কি হবে? যন্ত্রসঙ্গীত হবে, যন্ত্রসঙ্গীত। অর্থাৎ বিলায়েত খান। রবি শঙ্কর সম্পর্কে আমি বলেছি সেতার বাদক, তার কন্যা সম্পর্কে বলেছি। সেতার বাদকের ডিটেলস আমি প্রিভিয়াসে আলোচনা করেছি, তাই এখানে আর কিছু বললাম না, তোমরা দেখে নিও। তবে হ্যাঁ, একটা জিনিস বলি, চিত্রাঙ্কন থেকে যদি বলো, তাহলে আমি খুব বেশি চিত্রাঙ্কন থেকে আলোচনা করিনি, আর আসেও নি তেমন কোশ্চেন, কিন্তু এইটা না বললেই নয়, সেটা হচ্ছে আর কে নারায়ণ নয়, আর কে লক্ষ্মণ। তিনি হচ্ছেন চিত্রাঙ্কনে নয়, তিনি হচ্ছে কার্টুনিস্ট, ভারতের একজন বিখ্যাত কার্টুনিস্ট। আর কে লক্ষ্মণ, তিনি হচ্ছে আর কে নারায়ণের দাদা ছিলেন। এই আর কে লক্ষ্মণের একজন ওয়াইফ, একজন মানে দুটো, একজন বলতে তার কারণ জানা আছে, দুটো বিবাহ ছিল, নাম হচ্ছে কি নাম, কুমারী কমলা, কুমারী
কমলা, কিন্তু কেন কুমারী কমলার নাম বলছে, ওয়াইফের নাম কেন বলছে? নিশ্চয়ই কারণ আছে। কারণটা এটাই, এই যে কুমারী কমলা তিনি 1953-তে লন্ডন গেছিলেন। কি জন্য না, লন্ডন গেছিলেন এই কারণে এলিজাবেথ এলিজাবেথ টু তার করোনেশন হয়েছিল। ঠিক আছে, 2022 সালে সম্ভবত তার ডেথ হয়েছে, 22 কি 21 হবে তো ঠিক ভুলছি। তো এই তার যখন করোনেশন হয়েছিল, সেই কুমারী কমলাকে ভারত থেকে আহ্বান করা হয়েছিল বা ইনভাইট করা হয়েছিল প্রোগ্রাম করার জন্য। কি প্রোগ্রাম না, ডান্সার ছিলেন তো তিনি, ক্লাসিক্যাল ডান্সার। ঠিক আছে, তো ডান্সিং ইয়ে করার জন্য তিনি গিয়েছিলেন। এই আর কে লক্ষ্মণের প্রথম ওয়াইফ হচ্ছে কুমারী কমলা। আর কে লক্ষ্মণের ভাই হচ্ছে তোমার আর কে নারায়ণ। ঠিক আছে, যিনি হচ্ছেন একজন খুবই উচ্চমানের লেখক। পণ্ডিত জওহরলাল নেহেরু কোন বইটি রচনা করেছেন? এর মধ্যে যোগশাস্ত্র, এটা লিখেছেন হেমচন্দ্র। কে হেমচন্দ্র? যদি জানো ভালো কথা, যে না জানো তিনি একজন জৈন পণ্ডিত। ঠিক আছে, জৈন পণ্ডিত। আমার কাছে যারা পড়েছো অফলাইনে তারা নিশ্চয়ই মনে পড়ে গেছে, জৈন পণ্ডিত আমি পড়েছিলাম, হেমচন্দ্রের লেখা যোগশাস্ত্র। এটা যোগশাস্ত্র। যদি পরীক্ষায় দেয় যোগা সূত্রা, তাহলে কি বলবে? তাহলে তাদের বলে দেবে যোগা সূত্রে লিখেছেন হচ্ছেন পানিনি। ঠিক আছে, ভুল হয়ে যাচ্ছিল এক্ষুনি, পানিনি নয়, পি দিয়ে নাম তো। তো তাদের বলে দেবে সেটা হচ্ছে পতঞ্জলি। ঠিক আছে, পতঞ্জলি লেখা হচ্ছে যোগা সূত্রা, আর যোগা শাস্ত্র যদি বলে বলবে হচ্ছে হেমচন্দ্র জৈন পণ্ডিত। ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে জওহরলাল নেহরুর লেখা বই, ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, জওহরলাল নেহরুর আরো কিছু বই আছে, যেমন অ্যান অটোবায়োগ্রাফি। ঠিক আছে, আর একটা গ্লিমপেস, খুব ইম্পর্টেন্ট বই একটা, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। ঠিক আছে, আর কি মনে রাখবে, দা, এগুলো সব কিন্তু নেহেরুর বই। ঠিক আছে, নেহেরু লিখেছেন, না চাইলেও লিখতে হবে বাবা। হ্যাঁ, ইউনিটি অফ ইন্ডিয়া। আচ্ছা ঠিক আছে, আর কিছু সাবিত্রী, এটা হচ্ছে অরবিন্দ অরবিন্দ ঘোষ পন্ডিচেরিতে চলে গেছিলেন পরবর্তীকালে। তো অরবিন্দ ঘোষের আশ্রম পন্ডিচেরিতেই রয়েছে। ঠিক আছে, আচ্ছা, হিন্দু ভিউ অফ লাইফ, এই বইটা কার রচনা? হিন্দু ভিউ অফ লাইফ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা আছে হিন্দু ভিউ অফ লাইফ। আমি ইম্পর্টেন্ট তোমাদের সাথে ইনফরমেশন দিলাম, পরের প্রশ্ন বলবো। পরের প্রশ্ন বলছে ইংরেজি কবিতার জনক বলে সুপরিচিত ছিলেন কে? ইংরেজি কবিতার জনক বলে সুপরিচিত ছিলেন চসার ছিলেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকেই জানি। দেখো অপশানে রয়েছে মিল্টন। ঠিক আছে, তো মিল্টনের কিছু বই বললে কি লিখবে তোমরা? অবশ্যই লিখতে হবে। যেমন হচ্ছে একটা বই হচ্ছে প্যারাডাইজ, জানো তোমরা নিশ্চয়ই, প্যারাডাইজ লস্ট। যদি প্যারাডাইজ লস্ট মনে থাকে তাহলে লিখবে প্যারাডাইজ রি 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 রিগেন, প্যারাডাইজ রিগেন। ঠিক আছে, আর 3 নম্বর বই মনে রাখবে যে স্যামসন, সঞ্জু স্যামসন নয়, স্যামসন অ্যাগনিস্টিস। ঠিক আছে, এই 3টে বই জন মিল্টনের লেখা। চসারের লেখা ইম্পর্টেন্ট, ক্যান্টারবেরি টেলস। ঠিক আছে, ক্যান্টারবেরি টেলস। পরের প্রশ্ন, গান্ধী ও স্ট্যালিন বইটির লেখক, আমি তো বলেই দিলাম যে গান্ধী ও স্ট্যালিন এই বইটির লেখক হচ্ছে লুইস ফিশার। বললাম না, লুইস ফিশারের আরেকটা বই, আরেকটা পুস্তক কি বলেছিলাম বলতো? বলেছিলাম আ উইক, মনে থেকে যাবে, আ উইক উইথ গান্ধীজি। ঠিক আছে, উইক গান্ধীজি, এই লুইস ফিশার লিখেছেন। ইনি হচ্ছেন ইউএস এর একজন জার্নালিস্ট। ঠিক আছে, মার্টিন লুথার হচ্ছে ইউরোপের সমাজ সংস্কারক, আর তার নাম অনুসারে ভারতের মার্টিন লুথার বলা হয় স্বামী বিবেকানন্দ, না, স্বামী 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 দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ
সরস্বতী বানান কি লিখলাম গো? ঠিক আছে, সরস্বতী, দয়ানন্দ সরস্বতী মার্টিন লুথার বলা হয়। নেলসন ম্যান্ডেলার খুব ইম্পর্টেন্ট কিছু বই রয়েছে, আমি আগের সেটেও আলোচনা করেছি, আবার বলে দিচ্ছি। 1 নম্বর তো মনে রাখবেন নেলসন ম্যান্ডেলার প্রেসিডেন্সিয়াল ইয়ার। তারপরে মনে রাখবে প্রিজন লেটার, প্রিজন লেটার। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, বারবার বলে এই কারণে মনে থাকবে, ঠিক আছে। 3টে বই হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এবং হচ্ছে তিনি ভারতরত্ন পেয়েছেন 1990 সালে। ভারতরত্নের সর্বোচ্চ পুরস্কার দুজনই নন ইন্ডিয়ান পেয়েছেন, একজন হচ্ছে তোমার নেলসন ম্যান্ডেলা, আরেকজন হচ্ছে খান আব্দেল গফর খান, ঠিক আছে। তো পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন বলছে, দেখো বুকস এন্ড অথর্স রিলেটেড প্রশ্ন কিন্তু প্রচুর আসে, প্রচুর আসে, ফেভারিট একটা টপিক বলতে পারো। সেই জন্য আমি দেখো প্রিভিয়াস এর করাতে করাতে কতগুলো কোশ্চেন পেয়েছো তুমি বুকস এন্ড অথর্স থেকে, ওই জন্য আমিও তোমাদের ডিটেলস বলে দিই যতই কোশ্চেন পাই। পরের প্রশ্ন বলেছে, অপু চরিত্রটি খুঁজে পাই কোন ইছামতি, আরণ্যক, পথের পাঁচালী নাকি দেবযান নামক উপন্যাসে? অপশন নাম্বার সি, পথের পাঁচালীতে। এটি 1929 সালে পাবলিশ হয়েছিল উপন্যাসে, ঠিক আছে, লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এইটাই হচ্ছে মুভি হয়েছিল 1955 সালে সত্যজিৎ রায়ের ডাইরেকশনে। সত্যজিৎ রায় ডাইরেকশন করেছিলেন এবং হচ্ছে যদি বলা হয় এর কোরিওগ্রাফার কে ছিলেন, তাহলে বলবে কোরিওগ্রাফার নয়, তোমার কে বলে মিউজিক ডিরেক্টর কে ছিলেন, তাহলে হচ্ছে মিউজিক ডিরেক্টর ছিলেন হচ্ছে সেতার বাদক, নাম হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর, রবি শঙ্কর, ঠিক আছে। আর এই পথের পাঁচালী থেকে আরো কিছু ইম্পর্টেন্ট চরিত্র, যেমন মনে রাখবে ইন্দির ঠাকুরন, ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন্দির ঠাকুরন, ঠিক আছে। আর ইন্দির ঠাকুরন হচ্ছে ঠাকুমা ছিল, অপুর ঠাকুমা, ঠিক আছে। আরেকটা হচ্ছে যারা জানো ভালো কথা, সর্বজয়া, সর্বজয়া রায়, অপুরা রায় ছিল, এ হচ্ছে অপুর মা। আর বাবার নাম ছিল হচ্ছে হরিহর রায়, হরিহর রায়, ঠিক আছে। আর অপুর নাম অপু ছিল, ঠিক আছে নাকি। আর অপুর দিদি হচ্ছে দুর্গা, অপু দুর্গা তো এটা বলে না বলে সবাই জানি আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে যে বেগম আক্তার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো বেগম আক্তার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তিনি হচ্ছেন সঙ্গীতজ্ঞ, আর ইনি হচ্ছেন হিন্দুস্তানি ক্লাসিক্যাল সিঙ্গিং এর সাথে যুক্ত, হিন্দুস্তানি ক্লাসিক্যাল সিঙ্গিং। তিনি কি গাইতেন? গজল, গজল, ঠুমরি, ঠুমরি। এছাড়াও তার আরেকটা গানের ইয়ে ছিল, ধরন ছিল দাদরা। কিন্তু তিনি সব থেকে দক্ষ ছিলেন গজলে, সেই কারণে তাকে বলা হতো, কি বলা হতো না, মল্লিকা এ গজল, ঠিক আছে, অথবা কুইন অফ গজল, কুইন অফ গজল বলা হতো, ঠিক আছে, বেগম আক্তার, মনে থাকবে। আচ্ছা, বেশ ভালো কথা। বেগম আক্তার আরেকজন সিঙ্গারের নাম মনে রাখবে, মহিলা, যিনি নাম হচ্ছেন জানকী বাই, জানকী বাই, এন্ড তার সাথেই একজন ছিলেন গওহর জান, গওহর জান। এই দুজনের নাম কেন বলছি, তার কারণ এরা দুজন সিঙ্গার ছিলেন 2011 সালে, যখন নাকি প্রিন্স অফ ওয়েলস, না প্রিন্স অফ ওয়েলস না তো কি, পঞ্চম জর্জ যখন নাকি কলকাতাতে মানে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী ট্রান্সফার হয়, সেই সময় এসেছিলেন, যখন দিল্লি দরবার হয়, সেই দিল্লি দরবারে প্রিন্স অফ মানে তোমার কি বলে পঞ্চম জর্জকে স্বাগত জানানোর জন্য তারা একটি গান করেছিলেন, মুবারক হো, ঠিক আছে। এই দুজনে মিলে, ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরের প্রশ্ন বলবো, বলছে রবিশঙ্কর একজন সুবিখ্যাত, না জানি কত সেটে আমি বহুবার বলেছি, বহুবার বলে সব সেটেই প্রায় বলি, অভিনেতা তো হবেন না, তিনি আজকের সেটেও বললাম, সাতার নয় সেতার বাদক, ঠিক আছে, সেতার বাদক। তার কন্যা অনুষ্কা শঙ্কর, তিনিও সেতার বাদক। আর রবিশঙ্কর প্রথম ব্যক্তি যিনি গ্র্যামি পেয়েছিলেন 1968-এ, 67-তে ঘোষণা হয়েছিল, 68-তে পেয়েছিলেন, প্রথমবার পেয়েছিলেন প্রথম ব্যক্তি, ঠিক আছে। গ্র্যামি কে দেয় ইউএসএ গভর্নমেন্ট, দেয় মিউজিকে। আর 5বার পেয়েছিলেন, 5 টাইমস।
নেক্সট বলবো হচ্ছে উদয় শঙ্কর একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী, এদিক থেকে কোনো ডাউট থাকবেই না, প্রত্যেকেই জানি আমরা উদয় শঙ্কর নৃত্যশিল্পী ছিলেন, ক্লাসিক্যাল ডান্সার ছিলেন, ক্লাসিক্যাল ডান্সার। এবার তিনি একটি নতুন ক্লাসিক্যাল ডান্সের ফর্ম আবিষ্কার করেছিলেন, মানে ইন্ট্রোডিউস করেছিলেন, নাম যেটাকে দিয়েছিলেন তিনি হাই ডান্স, হাই ডান্স, ঠিক আছে। বেশ, পরের প্রশ্ন বলছে থ্রি ইডিয়টস চলচ্চিত্রটি কার গল্পের ভিত্তিতে তৈরি হয়েছে? থ্রি ইডিয়টস প্রত্যেকেই দেখেছো, এমন কেউ নেই যে দেখোনি। এটি লিখেছেন হচ্ছে চেতন ভগতের লেখা, ঠিক আছে, চেতন ভগতের লেখা। সিনেমাটি নাম হচ্ছে থ্রি ইডিয়টস, কিন্তু উপন্যাসটার নাম কি? উপন্যাসটার নাম মানে নাম হচ্ছে, আমি আগের সেটও বলেছি এইটা, আগের সেটও বলেছি, থ্রি মিস্টেক অফ মাই লাইফ, টু স্টেট এনারই লেখা, মুভি হয়েছে টু স্টেট। হাফ গার্লফ্রেন্ড মুভি হয়েছে চেতন ভগতের লেখা। সালমান রুশদি ঝুম্পা লাহিড়ী সম্পর্কে আগের সেটে বলা আছে, আর আমি এখানে সময় নষ্ট করবো না, শুধুমাত্র ঝুম্পা লাহিড়ী সম্পর্কে বলি। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা, মহিলা কিন্তু, ঠিক আছে, যিনি হচ্ছেন কি পেয়েছেন না, কি পেয়েছেন গো, পুলিৎজার, পুলিৎজার, ঠিক আছে, পুলিৎজার ইউএসএ দেয়, ইউএসএ গভর্নমেন্ট দেয়, তিনটে ক্ষেত্রে দেয়। তিনটে ক্ষেত্রে কি কি? লিটারেচার, তারপর হচ্ছে তো মিউজিক এন্ড হচ্ছে জার্নালিজম। তো এই হচ্ছেন, ঠিক আছে, আর কি বলবো এখান থেকে? আচ্ছা, ঝুম্পা লাহিড়ী কোন বইটার জন্য পুলিৎজার পেয়েছেন সেটা যদি বলতে লাগে, আমরা ইন্টারপ্রিটার অফ মেলোডিজ, আমি বলেছি এগুলো সব আগে ক্লাসে। নেক্সট কোশ্চেন বলছে ঘুমিয়ে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এই উক্তিটি নিম্নলিখিত কে করেছেন? ঠিক আছে, নিম্নলিখিত করেছেন জন কিটস, অপশন নাম্বার এ, জন কিটস। ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা? কোনো বাঙালি জানে না এমন নেই। ছাতিমতলা হচ্ছে হিন্দু বেনারস ইউনিভার্সিটি, কলকাতা, বিশ্বভারতী, অপশন নাম্বার ডি। আর এই যে ছাতিম গাছকে বলা হয় বিজ্ঞানসম্মত নাম এল এলস্টোনিয়া স্কলারিস, অ্যাস্ট্রোনিয়া কলারিস, এটা হচ্ছে ছাতিম গাছের বিজ্ঞানসম্মত পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ বা রাজ্য বৃক্ষ, ঠিক আছে। লাস্ট প্রশ্ন বলছে সফদার হাসমি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এই যে সফদার হাসমি, এনার সম্পর্কে আমি আগের সেটটাতেই আলোচনা করেছি। তিনি একজন নাট্য ব্যক্তিত্ব, ঠিক আছে, নাট্য ব্যক্তিত্ব, তাকে হত্যা করা হয়েছিল, একটি তোমার আন্দোলনে সামিল হয়েছিলেন, সেখানে তাকে হত্যা করা হয়েছিল, এবং তার একটি খুবই ইয়ে ছিল, তোমার স্লোগান ছিল, নাম হচ্ছে হাল্লা বল। ওকে, এই নিয়ে একটা মুভি রয়েছে রাজকুমার সান্তোষীর, আর এই হাল্লা বল নিয়ে একটি নাটক বা ড্রামা বা বই রচনা করেছেন। বুকটা লিখেছেন হচ্ছে, বইটা লিখেছেন সু, এটা এস ইউ, ঠিক আছে, নাম কি বললাম, সুধনবা দেশপান্ডে। কি হলো তাহলে? বইটা লিখেছেন সুধনবা দেশপান্ডে, কি নাম দিয়েছিলেন? হাল্লা বল, কিন্তু স্লোগানটা হচ্ছে সফদার হাসমি। সফদার হাসমিরই বায়োগ্রাফি বলতে পারো, বা এই সফদার হাসমির জীবন কাহিনী হচ্ছে এই সুধনবা তার বইটার মধ্যে লিখেছেন, আর এইটাই নিয়ে মুভিও হয়েছে হাল্লা বল, সেটা হচ্ছে রাজকুমার সান্তোষী অজয় দেবগনের মুভি, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি প্রচুর ইনফরমেশন তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। ভালো লাগলে লাইক তো করতেই হবে, আর যদি ভালো না লাগে তাহলে লাইক করো না, আর যদি চ্যানেলে প্রথম হয় তাহলে কি করো, সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই এটাকে তুমি বন্ধুদের মধ্যে ছড়াতে পারো, শেয়ার করতে পারো, তাতে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। ওকে, সো থ্যাংক ইউ, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।